এই মা, আজ তো অনেকটা বেলা হয়ে গেল, আমার শাক তোলাও প্রায় শেষ। আজকে আর তোলার দরকার নেই, জলদি বাড়ি গিয়ে রান্না করে মাকে তো ওষুধও দিতে হবে। এই নদীর ধারের হাওয়া এতই ভালো লাগে, কোন দিক দিয়ে যে এত সময় কেটে যায় কে জানে। সকাল সকাল মেয়েটা কোথায় গেল? মিনতি, ও মিনতি। এই তো মা, আমি এখানে। আমায় ডাকছো কেন? তোমার কি শরীর খারাপ লাগছে মা? আরে মা, সকাল থেকে বুকটা কেমন ধরপড় করছে, ভালো লাগছে না। তার উপর তোকে দেখতে পাচ্ছি না কতক্ষণ ধরে। কোথায় থাকিস? মা, আমি তো শাক তুলতে গিয়েছিলাম। এবার এই শাক ভাজি করে তোমায় খাবার দিয়ে এরপর ওষুধ দিতে হবে, তাহলেই দেখবে তোমার অনেকটাই ভালো লাগছে। আজকের শাকগুলো ভীষণ সুন্দর ছিল, একেবারেই কচি। ও মা, শাকে লবণ ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ রে মা, তোর রান্না তো বরাবরের মতোই সেরা হয়। একটা সময় যেই মেয়েকে এক গ্লাস জল ভরেও খেতে দেয়নি, আজ সেই মেয়ে সমস্ত সংসারের বোঝা এইটুকুনি বয়সে কাঁধে তুলে নিয়েছে। আমি হলাম এক হতভাগী মা, নিজের মেয়েকে সুখ দিতে পারলাম না, খাটিয়ে খাওয়াচ্ছি। আমায় তুই ক্ষমা করিস। এ কি মা, ওসব তুমি কি বলছো? ছোটবেলার থেকে কত কষ্ট করে তুমি লালন পালন করে আমায় এতটুক বড় করেছো, আর আজ তুমি অসুস্থ বলে আমি তোমার দেখাশোনা করতে পারবো না? এইসব বলো না মা, খাবার সামনে কাঁদতে নেই। আজকের মতো আমায় ক্ষমা করে দিন গিন্নিমা। ঘরে আমার অসুস্থ মা, তাই আমার প্রতিদিন আসতে দেরি হয়ে যায়। আমি কথা দিচ্ছি আমি আর দেরি করব না, কথা দিচ্ছি। রোজ রোজ তোর এইসব বাহানা আর ভালো লাগে না। এরপর থেকে যদি দেরি করে আসিস তোর মাইনে কেটে রাখবো। আমার খোকা এখনো সকাল থেকে নাস্তা খায়নি। যা জলদি গিয়ে রুটি বানা, তরকারি বানা, যা যা, সময় নেই। আগে আমি এক্ষুনি গিয়ে 10 মিনিটের মধ্যে নাস্তা বানিয়ে কর্তাবাবুকে দিচ্ছি। আজ গরিব বলে যে যেখানে পারে অপমান করে দেয়। অসুস্থ মা ঘরে আছে জানার পরেও প্রতিদিন আমায় দেরি হওয়া নিয়ে কতই বা কথা শোনায়। একটু দেরি হওয়াতে কি এমন ক্ষতি হয়? আমি তোর কাজে কোনো ফাঁকি দিই না, গরিবদের কোনো সম্মান নেই। তখনই গায়ত্রীর ছেলে সেখানে এসে হাজির হয়। শুভ সকাল মিনতি, কেমন আছো? কখন এলে? কর্তাবাবু, আজকেও আমার আসতে কিছুটা দেরি হয়ে গেল। ভালো আর কি করে থাকি বলুন তো? গরিবের আর ভালো থাকা। আমি আপনার নাস্তা 5 মিনিটের মধ্যেই দিচ্ছি, আমায় ক্ষমা করবেন। না না না, আমি তো তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। শুনলাম মা নাকি আজকেও তোমার সাথে খারাপ ব্যবহার করেছে। আসলে মার বয়স হয়েছে তো, তাই একটু মেজাজটা খিটখিটে। তুমি মায়ের কথায় কিছু মনে করো না, আমি তোমার সমস্যাটা বুঝি। তুমি এটা নিয়ে ভেবো না, তুমি আস্তে ধীরেই করো। আর তোমার মায়ের কোনো সাহায্য লাগলে আমায় বলো। এ কি, আমি তো ভাবলাম আপনি আমায় কথা শোনাবেন। আপনার মার থেকে পুরাই বিপরীত আপনি। আপনার মতো সবাই যদি হতো কতই না ভালো হতো রমেশবাবু। মিনতি, তোর কি শরীরটা খারাপ নাকি মা? সারাদিন কাজবাজ করে শরীরটা বড্ড ক্লান্ত লাগে মা। তার উপর এমন দজ্জাল এক মহিলার বাসায় কাজ করি যে সারাদিন শুধু কাজের ভুল ধরতে থাকে, আমি যেন মনেই পাই না তার। ভালোই লাগে না। হ্যাঁ রে মা, ওই গায়ত্রী দেবীর কথা সবাই জানে, দজ্জাল। তা মা, তুই এভাবে লোকের বাড়ি কাজ করে আর কয়দিন? তোকে তো একটা বিয়ে দিতে হয়, আমারও তো বয়স হলো। মা, দয়া করে এই বিয়ের কথাটা তুমি আর কোনো দিন তুলবে না। এই ঘরটা আমার সারাতে হবে, অনেক টাকা পয়সা জোগাড় করতে হবে, তোমার চিকিৎসার ব্যবস্থা করতে হবে মা। আমি এখন বিয়ে করে পরের বাড়িতে চলে গেলে তোমায় কে দেখবে মা? তোমার ব্যবস্থা না করে আমি কোথাও যাব না মা। মিনতি, হ্যাঁ মিনতি। আরে নিশা দিদি, তুমি হঠাৎ এই গরিবের বাড়িতে পা রাখলে? তুমি তো বড়লোক মানুষ, তুমি তো আসোই না। এই চুপ, এসেছে কি আর সাধে? তোর সীমা কিন্তু বেড়েই চলেছে। তুই রোজ রোজ আমার ক্ষেত থেকে শাক চুরি করতে করতে আমার শাক কমিয়ে দিচ্ছিস। কেন করিস এমন? এসব তুমি কি বলছো? আমি চুরি করলাম কি করে? এলাকা শুদ্ধ সবাই জানে যে আমি আমার অসুস্থ মায়ের জন্য তোমার ওখান থেকে কয়টা শাক নিয়ে আসি। এর জন্য এত চেঁচামেচি করছো? এত ছোট মন তোমার? ছি 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 ছি। এই, মুখ সামলে কথা বল।
তোর যদি এতই অসুস্থ মার জন্য শাক নিতে হয় বাজার থেকে টাকা দিয়ে কিনে নিবি, এত মাগনা খাওয়ার শখ কেন? আরেকবার যদি দেখি না পুলিশে দিব তোকে, বুঝেছিস? বাবা, এত টাকা পয়সা কামিয়েও মনটা এত ছোট, একটু শাক নেওয়ার জন্য তুমি আমায় পুলিশে দিবে? এরকম কথা যদি এলাকাবাসী জানে তোমায় তো থুথু দিবে। এত বড়লোক হয়েও কয়টা শাকের জন্য এই গরিবের নামে তুমি মামলা দেবে? হ্যাঁ, ঠিকই তো বলছে। এই, বেশি কথা বলিস না তো। তোর যত খুশি শাক নিবি, আমি আর তোকে কিছুই বলবো না। আমার নামে কোথাও কোনো বদনাম করবি না। এই এলাকায় আমার একটা মান সম্মান আছে কিন্তু। মিনতি, আমি ঘাটের বাড়ি জল আনতে যাচ্ছি, ঘরটা ফাঁকা আছে, দেখে রাখিস কেমন? ও কি মা, তুমি অসুস্থ শরীর নিয়ে কেন জল আনতে যাবে? আমি রান্না চাপিয়েছি, হয়ে গেলেই তোমাকে জল এনে দিব। একটু বসো মা। না, কোনো প্রয়োজন নেই। জল আনতে গিয়ে আবার কার জায়গার কি চুরি করে নিয়ে আসবি, আমার ওসব দরকার নেই। মা, ওই কুচিটে প্রতিবেশীর কথায় তুমিও আমায় চোর ভাবতে শুরু করলে? তুমি নিজের মেয়েকেও চিনলে না মা? হ্যাঁ মা, একটা কথা বলি মিনতি, তোর বাপ মরে যাবার পর থেকে লোকের বাড়ি কাজ করে মাথায় ইট টেনে তোকে এই পর্যন্ত মানুষ করেছি, কেউ কোনোদিন চোর অপবাদ দিতে পারেনি। আর আজকে তোকে এসে মানুষ চোর বলে যাচ্ছে, তাও আবার আমার বাড়িতে এসে, এরকম আমি সহ্য করতে পারবো না। তুই আর ওই ক্ষেতের শাক আনবি না। এরপর মিনতি জল আনতে ঘাটের পাড়ে যায়। এ কি রমেশবাবু, আপনি হঠাৎ এখানে? গিন্নিমাকে অসুস্থ নাকি? হ্যাঁ বলুন। না, আমি আজকে সন্ধ্যায় শহরে চলে যাচ্ছি 10 দিনের জন্য। তোমার সাথে অনেক দিন দেখা হবে না, তাই তোমার মুখটা দেখতে এলাম মিনতি, বুঝলে? এইসব আপনি কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। মিনতি, সরাসরি করে বলতে চাই, আমি তোমায় প্রথম দেখাতেই ভীষণ ভালোবেসে ফেলেছি। আমি শহর থেকে ফিরে এসে মাকে বুঝিয়ে তোমায় বিয়ে করতে চাই মিনতি। আমি তোমায় অনেক ভালোবাসতে চাই, আজীবনের জন্য, আজীবনের জন্য। এসব আপনি কি বলছেন রমেশবাবু? আপনাদের বাড়িতে আমি কাজের ঝি হিসাবে কাজ করি, আপনার মা এটা কোনো দিনই মেনে নেবে না। আগুন আর পানি কখনো মিশতে পারে না রমেশবাবু। আমার মাকে আমি কিভাবে মানাবো সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না মিনতি। তোমার মতো এমন সুন্দরী গুণবতী মেয়ে আমি এর আগে আমার জীবনে কোনো দিনই দেখিনি গো, দেখিনি। হ্যাঁ বিধাতা, এ আমার কি সর্বনাশ হয়ে গেল গো, হায় 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 গো। গিন্নিমা, আপনি ওরকম করে কাঁদছেন কেন? কি হয়েছে? হ্যাঁ গিন্নিমা, ছোট বাবুর কি কিছু হয়েছে নাকি? আরে না, হঠাৎ করে আমার আলমারিটা খোলার পর থেকে দেখছি আমাদের খানদানি গহনাটা গায়েব হয়ে গেছে। কাল রাতেও তো ছিল, আমার বাড়িতে তো বাইরের কেউ আসে না, তোদের দুটোর মধ্যেই কেউ একজন নিয়েছে, আমি জানি। দিয়ে দে, দিয়ে দে বললাম, ভালো হবে না। ওসব আপনি কি বলছেন গিন্নিমা? এত বছর ধরে আপনাদের বাড়িতে কাম করি, আপনি আমার এটা কইতে পারলেন? তাছাড়া কালকে তো আমি এ বাড়িতে আসি নাই, আমার স্বামী অসুস্থ, আমি তো আমার বাড়িতে ছিলাম। আমার তো মনে হয় এই মিনতি চুরি করেছে, ওর মতিগতি একদমই ভালো লাগে না। তাছাড়া ছোট বাবুর উপর ওর নজর পড়িছে, ওই হলো আসল চোর। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। এই হতচ্ছাড়িকে বাড়িতে রাখার পর থেকে একটার পর একটা অনর্থ। লোকে বলে না সুন্দরী কাজের মেয়ে রাখতে নেই। এই হতচ্ছাড়ি, ভালোই ভালোই গহনা ফেরত দে, না হলে আমার ছেলের বউ হওয়ার শখ মিটিয়ে দিব। আমার ছেলেকে ফাঁদে ফেলাস? আপনি বড় লোক বলে গরিব অসহায় মেয়ে পেয়ে যা ইচ্ছা তাই বলে দিবেন আমায়? আর আমি আপনার ছেলেকে ফাঁদে ফেলিনি, আপনার গহনাও আমি চুরি করিনি, বুঝেছেন? আজকে থেকে আপনার বাড়িতে আমি আর কাজ করব না। আপনি যদি প্রমাণ করতে পারেন আপনার গহনা আমি চুরি করেছি, যা শাস্তি দিবেন তাই মেনে নেব। আমি চললাম। পরদিন সকাল থেকে মিনতি অন্য কারো বাড়িতে কাজ খুঁজতে থাকে। দিদি, কেমন আছো? তোমার বাড়িতে কি কোনো কাজের লোক লাগবে? হ্যাঁ হ্যাঁ রে, একটা কাজের লোক তো খুবই দরকার। বাচ্চাটা কি যে জ্বালায়। তোর কি চেনা পরিচিত কেউ আছে নাকি? না দিদি, আমার কেউ নেই, তবে আমি নিজেই কাজ খুঁজছি। তোমার বাড়িতে আমায় কাজে রাখবে? আমি সব সামলে নেব, দেখো তুমি কোনো অভিযোগ করতে পারবে না। ও কি,
তোকে কে কাজে রাখবে? তুই তো এই যে কাল পরশু গায়ত্রী দেবীর বাড়ি থেকে গহনা চুরি করেছিস সেই মেয়েটা না? তোকে কেন রাখবো? না 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 বাপু, যা যা যা, আমার বাড়ি থেকে যা, আমার কাজের লোক লাগবে না। এভাবেই সারা দিন ধরে মিনতি লোকের বাড়িতে কাজ খুঁজতে থাকে, কিন্তু কেউই মিনতিকে তাদের বাড়িতে কাজে রাখতে চায় না। রাগ দেখিয়ে গিন্নিমার বাড়িতে কাজ তো ঠিকই ছেড়ে দিলাম, কিন্তু সমস্ত গ্রামে সে ছড়িয়ে দিয়েছে আমি একজন চোর। কেউই আমায় কাজে রাখতে চাইছে না। কাজ না থাকলে এই ঘরটা কি করে চালাবো মা? তবে কি না খেয়ে মরতে হবে আমাদের? আমার যে আর কিছুই ভালো লাগছে না মা। তুই কোনো ভুল করিসনি মিনতি। আমরা গরিব হলেও আমাদের একটা আত্মসম্মান আছে। যে কেউ আমাদের চোর বললেই কি হবে? শোন মা, এই গ্রামে থাকলে আর কাজ পাওয়া হবে না। আমাদের অন্য কোনো গ্রামে গিয়ে কাজ খুঁজতে হবে মা, বুঝেছিস? মা, তুমি এসব কি বলছো? এই গ্রামেই আমাদের ভিটে বাড়ি সব কিছু। অন্য গ্রামে গেলে আমরা থাকবো কোথায়, খাবো কি? ও মা! আরে পাগলি মেয়ে, এই গ্রামে তো কোনো কাজই পাওয়া যাচ্ছে না, তাহলে এই ভিটে বাড়িতে থেকেই বা লাভ কি? সময় নষ্ট না করে চল চল এখনই রওনা দেই। এরপর মিনতি তার মাকে নিয়ে পাশের গ্রামে রওনা দেয়। দেখতে দেখতে তারা রূপনগর গ্রামে পৌঁছে যায়। মা, আমরা এখন অন্য এক গ্রামে এসেছি। সম্ভবত এই গ্রামের নাম রূপনগর। কিন্তু এখন যে কোথায় কাজ খুঁজবো, কে কাজ দেবে, কিছুই তো বুঝতে পারছি না আমি। চিন্তা করিস না মেয়ে, তুই এখনই কাজ খুঁজতে বেরিয়ে যা। আমি গাছতলেই বসে আছি, ভগবান কোনো একটা ব্যবস্থা ঠিক করবে মা। ঠিক আছে মা, আমি যাচ্ছি, তুমি এখানেই থেকো। এরপর মিনতি আবার কাজ খুঁজতে বেরিয়ে যায়। চলতে চলতে হঠাৎ দেখতে পায় গাছতলে একজন লোক বসে কান্না করছে। দাদা, ও দাদা, তুমি ওরকম করে কাঁদছো কেন? তুমি কি কোনো বিষয়ে কষ্ট পেয়েছো, নাকি তুমি অসুস্থ? আমি বেশি টাকা কামাই করতে পারি না বলে ঘরের সমস্ত জিনিস নিয়ে আমার বউ চলে গেছে। আমার যে খাবার মতো টাকাটাও আমার কাছে নেই এখন। আহা গো দাদা, আমাদের গরিবদের কষ্ট কেউ বুঝে না। আমরা যে বড়ই অসহায়। দাঁড়াও দাদা, আমার কাছে কিছু সবজি আছে। এই নাও দাদা, এগুলা তুমি রাখো। তুমি কে বোন? চেনো না জানো না? আমার এক কথায় নিজের ব্যাগের থেকে এতগুলো সবজি দিয়ে দিলে। তুমি কি এই গ্রামে নতুন বোন? হ্যাঁ দাদা, আমি আজকেই আমার অসহায় মাকে নিয়ে এই গ্রামে এসেছি একটা কাজের সন্ধানে। একটা কাজ খুবই দরকার, না হলে যে মাকে নিয়ে পথে বসতে হবে। বোন, তুমি এক কাজ করো। আমি এই গ্রামের জমিদারের বাড়িতে মালির কাজ করি। এই জমিদার গিন্নি ভীষণ ভালো। ও বাড়িতে তোমার কোনো একটা কাজের ব্যবস্থা ঠিক হয়ে যাবে। জমিদার একটু খিটখিটের স্বভাবের, বুঝলে? তা বলছিলাম, তুমি এমনিতে হাতের সমস্ত কাজ পারো তো? মানে ঘর ঝাড় দেওয়া, রান্না বান্না করা? হ্যাঁ মালকিন, এই দুনিয়ার এমন কোনো কাজ নাই যাই মিনতি পারে না। আপনার সব কিছুর খেয়াল আমি রাখতে পারবো। আমি শুধু একটা জিনিস চাই মালকিন, এই মাসের মাইনেটা আমায় একটু আগাম দিতে হবে। আমার হাত খালি আছে, মায়ের ওষুধ কিনতে হবে, এই আর কি। টাকা পয়সা নিয়ে তুমি কোনো চিন্তা করো না মিনতি। আমি তোমায় একবারে 6 মাসের অগ্রিম টাকা দিয়ে দেব। তোমার কাছে একটা জিনিসই চাই, এই বাড়িটাকে নিজের বাড়ি মনে করে তবেই যত্ন করবে। ও, তুমি তাহলে সেই নতুন কাজের ঝি যে হঠাৎ উড়ে এসে জুড়ে বসেছো? তা কাজকর্মে কোনো ফাঁকিবাজি করা চলবে না কিন্তু। এগুলো হয়ে গেলে রান্না বান্না করবে। ফাঁকিবাজি করলে এতক্ষণ ধরে এতগুলো মশলা কি তোমার নানু বেটে দিচ্ছিল? আর তুমি কে হঠাৎ করে এসে এভাবে কথা বলছো? নাম কি তোমার? এই, আমার সাথে মুখ সামলে কথা বল। আমি হলাম দাসী শান্তি, এই বাড়ির সর্বপ্রথম দাসী। আমার একটা ক্ষমতা আছে কিন্তু। ও বাবা, ভাবসাব দেখে মনে হচ্ছিল তুই তো আরেক জমিদার গিন্নি। শোন, আমি শুধুমাত্র জমিদার গিন্নির আদেশ শুনবো, আর কারো আদেশ শুনবো না। এবার যা এখান থেকে। দেখতে যেমন সুন্দরী, মুখেও তেমন ধার। তোকে আমি উচিত শিক্ষা দেব রে। গিন্নি, তোমার এত দয়ার শরীর, তোমার দয়ার কারণে কোন দিন না জানি আমাকে বিপদে পড়তে হয়। চেনো না জানো না, এইরকম মানুষদের তুমি কাজে রেখে দিলে, যারা আমাদের এই গ্রামেরও না। কেন এমনটা করলে? ওদেরকে দেখে মনে হয়নি ওরা কোনো অন্যরকম, বরঞ্চ খুবই ভালো মনে হয়েছে মেয়েটাকে। আর যে মেয়ে এইটুকুনি বয়সে সংসারের হাল ধরতে পারে, সেই মেয়ে কোনোদিন খারাপ হতে পারে না জমিদার মশাই, বুঝলেন? আপনিও তো ভাববেন না এসব নিয়ে। ঠিক আছে, কিন্তু যদি ওরা কোনো উল্টাপাল্টা করে, ওদের কিন্তু তোমার কোনো কথা আর চলবে না। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন।
একদিন হঠাৎ, মালকিন আপনি আমায় ডেকেছেন কোনো দরকার? হ্যাঁ হ্যাঁ মিনতি, আজ সকালে চান করতে যাবার আগে বিছানার উপর আমার শাড়ি আর গহনা রেখে গিয়েছিলাম, সেগুলো আর পাচ্ছি না। তুই কোথাও দেখেছিস? না মালকিন, আমি তো ওই রান্নাঘরেই সকাল থেকে কাজ করছি, আমি তো আপনার কক্ষে আসিনি। এর আগে কোনোদিন জমিদার রামপ্রসাদের বাড়ি থেকে কোনো কিছু গায়েব হয়নি। আমি নিশ্চিত এর মাঝে তুই আর তোর মা জড়িত। ভালোই 24 ঘন্টার মাঝে আমার স্ত্রীর শাড়ি গহনা ফিরিয়ে দে, না হলে তোদের মেরে লাশ গুম করে দিব, বুঝেছিস? যা, তুই যা এখান থেকে। হ্যাঁ গো, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই সামান্য একটু শাড়ি আর গহনার জন্য তুমি কাউকে মারার কথা কি করে বলতে পারো এইসব? তুমি একদম চুপ করো গিন্নি, তোমার কথা অনেক শুনেছি। আজ তোমার কথা শুনতে গিয়েই জমিদার রামপ্রসাদের বাড়িতেও চুরি হয়েছে। ছি ছি ছি। আপনি যেহেতু আমার মৃত্যু পথযাত্রী মাকে তুলেও কথা বলতে ছাড়লেন না, আমি আপনাকে বলছি 24 ঘন্টার ভিতরে যে মালকিনের শাড়ি গহনা চুরি করেছে তাকে যদি বের করতে না পারি, আপনি যা শাস্তি দিবেন মাথা পেতে মেনে নেব। হে বিধাতা, তুমি কেন আমার কপালটা এরকম করলে? একটা গ্রাম চুরির অপবাদে ছেড়ে আসলাম, এখন এই জায়গাতেও আমার কপালটা কেন আবার এমন করে দিলে? আজকে আমার জন্য আমার মায়ের কপালটাও পুড়তে বসেছে। তার চেয়ে ভালো আমাকেই তুমি তুলে নাও বিধাতা, তুলে নাও, আমাকে একটু শান্তি দাও। শান্তি, তুই কই? তুই কেন আমায় দেখা দিস না? শান্তি, তুই আয়, তোকে আসতেই হবে শান্তি, আমি জানি তুই আসবি। এ কি, মিনতি চিৎকার করে করে আমার নাম কেন নিচ্ছে? তার মানে ও কি সবটা জেনে গেছে? না না না, জমিদার বাবুর কাছে ধরা পড়ার আগে ওর কাছেই সবটা স্বীকার করে নেই, আমার যে তাহলে উপায় থাকবে না। কি রে, তুই কি এসেছিস আবার আমার সাথে ঝগড়া করতে? আজকে তোর সাথে ঝগড়া করার ইচ্ছে নেই, তুই যা এখান থেকে, যা বলছি, যা। মিনতি বোন আমার, তোর সাথে যা করেছি সব ভুলে যা। তুই দয়া করে জমিদার বাবুর কাছে আমার নামটি বলিস না। আমার ছোট ভাইয়ের চিকিৎসার জন্যই আমি মালকিনের শাড়ি আর গহনা চুরি করেছি বোন, বিশ্বাস কর, আমি অপারগ ছিলাম, এই জন্যই। ও, তুই গহনা নিয়েছিস? হ্যাঁ, এটা তো আমি তো তখনই দেখে নিয়েছিলাম। এখন ভালোই ভালো গহনাগুলো ফেরত দে তো দেখি। আমি আমি তোকে সব দিয়ে দিব বোন, কিন্তু তুই আমায় কথা দে, তুই দয়া করে কালকে জমিদার বাবুর কাছে গিয়ে আমার নাম বলিস না বোন, ওরা আমায় মেরে ফেলবে। আমি ছাড়া আমার ভাইয়ের এই পৃথিবীতে কেউ নেই বোন, আমার কিছু হয়ে গেলে ওকে কে দেখবে? আমি অপারগ ছিলাম বোন, আমার কথা বলিস না। হ্যাঁ রে, তুই আমাকে এতটাও খারাপ ভাবিস না, তুই নিশ্চিন্ত থাক, আমি তোর নাম মোটেও বলবো না। তুই দয়া করে গহনার শাড়িগুলো আমায় এক্ষুনি দিয়ে দে। মালকিন, এই যে আপনার শাড়ি আর গহনা। এই কথা বলে মিনতি জমিদার গিন্নির কাছে সমস্ত ঘটনা খুলে বলে। দয়া করে মালকিন, এই বিষয়টি জমিদার বাবুর কাছে বলবেন না, আপনি শান্তির নামটা বলবেন না দয়া করে। তুমি নিশ্চিন্তে থাকো মিনতি, আমি জমিদার বাবুর কাছে এই সমস্ত বিষয়টা চেপে যাব। সে জানতে পারলে শান্তির উপায় খারাপ করে দিবে। আর শান্তির টাকা প্রয়োজন ছিল, ও আমার কাছে চাইলেও পারতো, আমি ওকে সর্বাত্মক সাহায্য করতাম। চুরি করা তো ভালো না, তাই না বলো? মালকিন, আপনি কি আমায় কিছু টাকা ধার দেবেন? আমি কাজ করে সব শুধিয়ে দিব। আমি শান্তিকে একটু সাহায্য করতে চাই মালকিন, কিছু যদি। তোমার মতো এত সৎ মানুষ এর আগে আমি কোনোদিনই দেখিনি। আমি শান্তিকে তার ভাইয়ের চিকিৎসার জন্য অর্থ দিয়ে সাহায্য করব। আজকে থেকে তোমার আর তোমার মায়ের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব আমার। তোমরা আর লোকের বাড়ি কাজ করে খাবে না, তোমরা এবার যাও। কি ব্যাপার গিন্নি, এই শাড়ি আর গহনা তুমি কোথায় পেলে? কে নিয়েছিল এটা? বলো আমায়, নাম বলো। আমাদের পোষা কুকুর রামও এই শাড়ি আর গহনা নিয়ে আজ সকালে খেলছিল, আমি তারপর তার মুখ থেকে এটা ছিনিয়ে নিয়ে এলাম। এবার কি এই নিষ্পাপ কুকুরটিকেও আপনি হত্যা করবেন? আপনার শাড়ি আর গহনাগুলো আপনি দয়া করে আপনার শরীরে পরে থাকবেন। আমি চললাম আমার বাবার বাড়িতে। কিন্তু কেন গিন্নি, তুমি কেন আমায় ছেড়ে চলে যেতে চাইছো? তোমায় তো কোনোদিন কোনো কিছুর অভাব দেয়নি, কেন যাচ্ছ বলো? জমিদার রামপ্রসাদ, টাকা পয়সা ধন সম্পত্তির কোনো অভাব আপনার কাছে নাও থাকতে পারে, কিন্তু মনুষ্যত্বের বড্ড বেশি অভাব। আগে মনুষ্যত্ব করুন, এরপর আমি আসব। আমায় ক্ষমা করে দে মা মিনতি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আসল চুন্নি ছিল ওই কমলা, ওই চুরি করেছিল রে মা, আমি বিনা দোষে তোকে কথা বলেছি।
বিয়াইন, আমায় আপনি ক্ষমা করে দেবেন। আপনার মেয়েকে আমি অনেক কষ্ট দিয়েছি। মিনতি, আমি তোমাকে কত খোঁজার চেষ্টা করেছি, কোথাও পাইনি। আমার মা অনেক বড় ভুল করে ফেলেছে। আমি যদি থাকতাম এত বড় অন্যায় তোমাদের সাথে হতে দিতাম না। মিনতি, মাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও মিনতি। বড় মানুষ হয়ে এভাবে ক্ষমা চাইছে, সেটা আমি কোনোদিনই চাইনি। উনি ওনার ভুল বুঝতে পেরেছে, এতেই আমি খুশি। হ্যাঁ দিদি, আমরা আর রেগিনি। আপনি আর কান্না করবেন না, অসুস্থ হয়ে যাবেন তো। ঠিক আছে, তোমরা সবাই যখন আমায় ক্ষমাই করে দিয়েছো, তাহলে শিগগিরই আমি মিনতির সাথে আমার ছেলের বিয়েটা সম্পন্ন করতে চাই। মিনতিকে ছাড়া ঘরটা যেন পুরোই ফাঁকা। ওর মতো খেয়াল আমার আর কেউই রাখতে পারে না। বেআইন, তাহলে কবে বিয়ের দিনটা ধার্য করা যায়? আপনার কোনো মতামত আছে নাকি এই বিষয়ে? পাত্র পাত্রী সহ সবাই যেহেতু এখন রাজি, তাহলে শুভ কাজে দেরি না করাই ভালো। সবার আগের দিনটাই ধার্য করা হোক।